ওয়েলকাম টু এসএম বায়োলজি। এই ভিডিওতে মূলত আমরা একাদশ শ্রেণীর যোগকলা অর্থাৎ কানেকটিভ টিস্যুর প্রথম ভাগটার বিষয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু বা যেটাকে শিথিল যোগকলা বলা হয়ে থাকে। অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে লুজ কানেকটিভ টিস্যু মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে অ্যারিওলার লুজ কানেকটিভ টিস্যু আর একটা হচ্ছে অ্যাডিপোজ লুজ কানেকটিভ টিস্যু। এই ভিডিওতে মূলত আমরা এই দুই প্রকারের লুজ কানেকটিভ টিস্যুর স্ট্রাকচার এবং ফাংশনের বিষয়ে আলোচনা করব। প্রথমেই আমরা অ্যারিওলার লুজ কানেকটিভ টিস্যুর বিষয়ে আলোচনা করব, দেন আমরা অ্যাডিপোজ লুজ কানেকটিভ টিস্যুর বিষয়ে জানব। তাই অ্যারিওলার লুজ কানেকটিভ টিস্যু এর মধ্যে থাকা যে সেলসগুলো, সেই সেলগুলো লুজলি অ্যারেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ কোষান্তর স্থান বিশিষ্ট এই প্রকারের যোগকলাটি। কোষগুলোর মাঝে কিন্তু ফাঁকা ফাঁকা স্থান পড়ে রয়েছে, লুজলি অ্যারেঞ্জ হয়ে রয়েছে, সেই জন্যই এটাকে লুজ কানেকটিভ টিস্যু বা শিথিল যোগকলার মধ্যে ফেলা হয়েছে। এছাড়া এই প্রকারের অর্থাৎ অ্যারিওলার লুজ কানেকটিভ টিস্যুর কালারটা কিন্তু হয় হোয়াইট, তাই আমরা বলতে পারি হোয়াইট ইন কালার। এরপর এই পার্টিকুলার টাইপের যোগকলার মধ্যে কিন্তু আমরা দুটো ধরনের কোষ দেখতে পাবো। নাম্বার ওয়ান হচ্ছে মোবাইল সেল বা বেশ কিছু ভ্রাম্যমান কোষ, যেগুলো ঘুরে ফিরে বেড়ায় এই প্রকার কানেকটিভ টিস্যুর মধ্যে। আর কিছু আছে নন মোবাইল সেল, যেগুলোকে আমরা স্থির কোষ বলতে পারি। তা এই দুই প্রকারের মূলত সেল এখানে আমরা পাবো। টু টাইপস অফ cells. Number one, non-mobile cells. এই নন মোবাইল সেলসের মধ্যে মেনলি আমরা যেটা পাবো, এক নম্বর হচ্ছে ফাইব্রোব্লাস্ট, দুই নম্বরে আমরা পাবো হিস্টিওসাইট, হিস্টিওসাইট সেল। এছাড়া আমরা নন মোবাইল সেলের মধ্যে মাস্ট সেলকে পাবো। মেনলি তিন প্রকারের সেল থাকে, এছাড়া আরও একটা টাইপে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাডিপোজ সেল। মেনলি এই চারটি ধরনের কিন্তু আমরা নন মোবাইল সেলস বা স্থির কোষ এই অ্যারিওলার কানেকটিভ টিস্যুর মধ্যে পাবো। আর একটা টাইপের সেল যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলছি মোবাইল সেল, বা যেটাকে আমরা বলতে পারি ভ্রাম্যমান কোষ। অর্থাৎ এই কোষগুলো কিন্তু সর্বদা আমরা অ্যারিওলার টিস্যুর মধ্যে দেখতে নাও পেতে পারি, এগুলো কিন্তু ঘোরাফেরা করে। এগুলো বেশিরভাগটাই দেখা যায়, বেশিরভাগ মোবাইল সেলগুলো কিন্তু ব্লাড থেকে চলে আসে কিন্তু এই অ্যারিওলার কানেকটিভ টিস্যুর মধ্যে। যখন এই অ্যারিওলার কানেকটিভ টিস্যুটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যখন ইমিউনিটির কোনো রকম প্রবলেম হয়, তখন কিন্তু ব্লাড থেকে, রক্ত থেকে এই সমস্ত কোষগুলো এসে হাজির হয় অ্যারিওলার কানেকটিভ টিস্যুর মধ্যে। সেই কোষগুলোর মধ্যে পরিচিত হচ্ছে মোবাইল ম্যাক্রোফেজ, বা বলতে পারি ভ্রাম্যমান ম্যাক্রোফাজ কোষ। এছাড়া এখানে আমরা পেয়ে যাব লিম্ফোসাইট সেল, এবং এই লিম্ফোসাইটের আবার দুটো প্রকৃতি হয়, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এছাড়া আমরা পেয়ে যাব প্লাজমা সেল। এছাড়া আমরা এখানে পেয়ে যাব মনোসাইট, ইওসিনোফিল এক্সেট্রা। এই সমস্ত ডাব্লিউবিসি গুলোকেও কিন্তু আমরা পাবো। অর্থাৎ আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অ্যারিওলার কানেকটিভ টিস্যুর মধ্যে কিন্তু দুটো ধরনের কোষ দেখা যায়। নাম্বার ওয়ান হচ্ছে স্থির কোষ, বা যেগুলোকে নন মোবাইল সেলস বলা হয়েছে, যার মধ্যে আমরা ফাইব্রোব্লাস্ট সেলকে পাই, হিস্টিওসাইট সেলকে পাই, মাস্ট সেলকে পাই, অ্যাডিপোজ সেলকে পাই। তাহলে প্রশ্ন পড়তেই পারে যে
অ্যারিওলার টিস্যুর মধ্যে থাকা দুটো স্থির এবং দুটো ভ্রাম্যমান কোষের নাম লেখো। ভ্রাম্যমান বা মোবাইল সেলের কথা বললে আমরা মোবাইল ম্যাক্রোফাজের কথা বলতে পারি, চলমান বা ভ্রাম্যমান ম্যাক্রোফাজ। এছাড়া লিম্ফোসাইট আছে, যার মধ্যে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট পড়ে। এছাড়া প্লাজমা সেল আছে। এছাড়াও মনোসাইট, ইওসিনোফিল, এই সমস্ত প্রকৃতির ডাব্লিউবিসিগুলোকে আমরা কিন্তু এই পার্টিকুলার টাইপের কানেকটিভ টিস্যুর মধ্যে পাবো। তা এইগুলোর মধ্যে থেকে আমরা যদি প্রথমে এই ফাইব্রোব্লাস্ট সেলটার বিষয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো যে ফাইব্রোব্লাস্ট সেলগুলো মূলত লার্জ প্রকৃতির হয়, অর্থাৎ খুবই বড় হয় এবং লং প্রোটোপ্লাজমিক প্রসেস দেখতে পাওয়া যায়। তার মানে কোষগুলোর প্রোটোপ্লাজমটা বর্ধিত হয়ে বেশ কিছু বড় বড় কিন্তু প্রবর্ধক তৈরি করেছে এবং সেলগুলো অনেকটা যেটা হয় ইলংগেটেড শেপের হয়ে থাকে, অর্থাৎ লম্বাটে হয়। মূলত যখন প্রাথমিক অবস্থায় জাস্ট তৈরি হয় তখন গোলাকার থাকলেও পরিণত অবস্থায় ইলংগেটেড হয়, লম্বাটে হয় এবং বৃহৎ আকারের হয় এবং অবশ্যই নিউক্লিয়েটেড। নিউক্লিয়েটেড মানে হচ্ছে নিউক্লিয়াস যুক্ত কিন্তু কোষগুলো হয়ে থাকে। এই ফাইব্রোব্লাস্ট সেল কিন্তু দুই রকমের প্রোটিন সিক্রেশন করে এবং এই প্রোটিন সিক্রেশন করার মাধ্যমে কিন্তু দুটো প্রকারের তন্তু তৈরি করতে পারে, যে তন্তুগুলো আমরা কিন্তু এই অ্যারিওলার কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সের মধ্যে পাবো। আমরা অলরেডি আলোচনা করেছি আগের ভিডিওতে যে অ্যারিওলার কানেকটিভ টিস্যু, অ্যারিওলার বা অ্যাডিপোস, দুই প্রকারের লুজ কানেকটিভ টিস্যু কিন্তু কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে পড়ে। আর আমরা কানেকটিভ টিস্যু প্রপারের ক্যারেক্টারিস্টিক্সে জেনেছি যেখানে মূলত সেল এবং ফাইবার দুটোই থাকতে হবে, কোষ এবং তন্তু। তা কোষ কী কী থাকে সেদের নামগুলো তো আমরা জানলাম, সেগুলোর বিষয়ে আমরা আরও একটুখানি জানবো। এবং দেখতে পাচ্ছি তন্তুও কিন্তু থাকে, যে তন্তুটা তৈরি করার দায়িত্ব কিন্তু ফাইব্রোব্লাস্ট সেলের উপর। এই ফাইব্রোব্লাস্ট সেল মূলত প্রোটিন সিক্রেশন করে, যে প্রোটিনগুলোর মাধ্যমে দুই প্রকারের ফাইবার মূলত তৈরি হয়। একটা হচ্ছে কোলাজেন ফাইবার আর একটা হচ্ছে ইলাস্টিন ফাইবার। যেটা হয় এই কোলাজেন ফাইবার কিন্তু কোলাজেন নামক প্রোটিন দ্বারা নির্মিত হয়, যেটা সাদা কালারের হওয়ায় এটাকে কিন্তু হোয়াইট ফাইবারও বলা হয়ে থাকে, হোয়াইট ফাইবার বা শ্বেত তন্তু। আর এই যে ইলাস্টিন, এটা ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি হয় এবং ইলাস্টিন ফাইবারের কালারটা কিন্তু ইয়েলো হয়, সেই জন্য এটাকে ইয়েলো ফাইবার বা পিত তন্তুও বলা হয়ে থাকে। এই দুটো তন্তুর বিষয়ে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে they are bundles, they are arranged in a bundles। তার অর্থাৎ তারা বলতে পারি আমরা একটা বান্ডিল বা গুচ্ছাকার, এরকম অনেকগুলো মিলে কিন্তু একটা এরকম গুচ্ছ তৈরি করে। এইটা হয়ে গেল একটা কোলাজেন ফাইবারের চিত্র। সেখানে ইলাস্টিন ফাইবার দে আর ইন সিঙ্গেল, তারা একা একা কিন্তু থাকে, একটা একটা করে থাকে। এছাড়া আরও একটা বিশেষ ক্যারেক্টার যেটা আছে কোলাজেন ফাইবারের, কোলাজেন ফাইবার কিন্তু আনব্রাঞ্চ, অর্থাৎ আমরা বলতে পারি অশাখা, কোনো রকম শাখা প্রশাখা নেই। কিন্তু সেই জায়গায় দেখতে পাচ্ছি ইলাস্টিন ফাইবারের কিন্তু এরকম শাখা প্রশাখা রয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি ব্রাঞ্চ স্ট্রাকচার, শাখা প্রশাখা যুক্ত, অনেকটা নেটওয়ার্কের মতন জালের ন্যায় গঠন কিন্তু তৈরি করে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে অ্যারিওলার কানেকটিভ টিস্যুর মধ্যে থাকা ফাইব্রোব্লাস্ট সেলগুলো মূলত বড়, লার্জ, লং প্রোটোপ্লাজমিক প্রসেস যুক্ত সেল এবং নিউক্লিয়েটেড, ইলংগেটেড শেপ। তার মানে নিউক্লিয়াস যুক্ত বড় বড় প্রোটোপ্লাজমিক প্রবর্ধক কিন্তু দেখতে পাবো। সেলটা যদি আমরা ছবি দেখি এরকম বড় বড় কিন্তু প্রোটোপ্লাজমিক প্রবর্ধক রয়েছে, এইগুলো হচ্ছে সেই প্রসেস বা প্রবর্ধক। এবং সেন্ট্রালি প্লেসড একটা নিউক্লিয়াস আমরা পাবো এবং এটা পরিণত অবস্থায় কিন্তু অনেকটা ইলংগেটেড শেপের হয়ে থাকে, অর্থাৎ লম্বাটে আকৃতি, যেটা ইম্যাচিওর অবস্থায় কিন্তু গোলাকার আকৃতির থাকে। এবং এই পার্টিকুলার সেলটা দুই রকমের ফাইবার সৃষ্টি করতে পারে বা ফাইবার তৈরি করে। একটা হচ্ছে কোলাজেন ফাইবার, যেটা কোলাজেন নামক প্রোটিন দিয়ে তৈরি হয়,
এবং সেটা হোয়াইট কালারের হয়ে থাকে বলে এই প্রকারের ফাইবারটাকে হোয়াইট ফাইবারও বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে ইলাস্টিন নামক প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনের দ্বারা যে ফাইবারটা তৈরি হয় সেটা হলুদ কালারের হয়, যে ফাইবারটার নাম হচ্ছে ইলাস্টিন ফাইবার, বা ওটাকে হলুদ কালারের হওয়ার জন্য পিত্ততন্তুও বলা হয়ে থাকে। এবং এই দুই প্রকার তন্তুর মধ্যে যদি আমাদের পার্থক্য বলে যে শ্বেততন্তু এবং পিত্ততন্তুর মধ্যে পার্থক্য লেখো, তাহলে দুই প্রকারের তন্তুই ফাইব্রোব্লাস্ট সেল দ্বারা তৈরি হলেও কোলাজেন তন্তুটা কিন্তু মূলত বান্ডেলসের আকারে থাকে, অর্থাৎ গুচ্ছাকারে থাকে। সেই জায়গায় ইলাস্টিন ফাইবার কিন্তু সিঙ্গেল ভাবে থাকে, একটা করে থাকে। কোলাজেন ফাইবার কিন্তু আনব্রাঞ্চ, কোনো রকম শাখা প্রশাখা আমরা দেখতে পাচ্ছি না, আমরা ছবিটা এঁকেছি এখানে, কিন্তু ইলাস্টিন ফাইবারে দেখা যায় কিনা শাখা প্রশাখা যুক্ত হয়। এছাড়া কালারের দিয়েও পার্থক্য বলতে পারি, যেটা হোয়াইট কালারের হয়ে থাকে এটা ইয়েলো কালারের, এছাড়া এটা কোলাজেন প্রোটিন দিয়ে নির্মিত, এটা মূলত ইলাস্টিন নামক প্রোটিন দিয়ে নির্মিত। এই হয়ে গেল ফাইব্রোব্লাস্ট সেল। ফাইব্রোব্লাস্ট সেল ছাড়া আর কি সেল পাওয়া যায় না, এছাড়া আমরা মোবাইল সেলের মধ্যে নন মোবাইলের মধ্যে 2 নম্বরে আমরা হিস্টিওসাইট সেলের কথা বলতে পারি। হিস্টিওসাইট সেল, এই সেলগুলো মূলত অরিজিনেটেড ফ্রম দি মনোসাইট। আমরা যখন ডব্লিউবিসির কথা নিশ্চয়ই পড়েছি তখন জেনেছি যে মনোসাইট নামক একটা ডব্লিউবিসি আছে, সেই মনোসাইট থেকে কিন্তু হিস্টিওসাইট সেলগুলোর আবির্ভাব হয়েছে, এবং এইগুলোও কিন্তু লং প্রোটোপ্লাজমিক প্রসেস কিন্তু রয়েছে, এবং এরা ফ্যাগোসাইটিক প্রকৃতির হয়, ফ্যাগোসাইটিক ইন নেচার এবং নিউক্লিয়েটেড, অর্থাৎ নিউক্লিয়াস যুক্ত হয়। ফ্যাগোসাইটিক ইন নেচার মানে বাইরে থেকে প্রবেশ করা বহিরাগত জীবাণু বা খাদ্য উপাদানকে মূলত এনগালফ করে নেয়, গিলে নেওয়ার মাধ্যমে সেটাকে ডাইজেস্ট করে দেয়, সেই জন্য ফ্যাগোসাইটিক নিউক্লিয়াস যুক্ত, এবং এতেরও কিন্তু ফাইব্রোব্লাস্ট সেলের মতন লং প্রোটোপ্লাজমিক প্রসেস আমরা দেখতে পাবো বা প্রবর্ধক, এবং এরা কিন্তু মনোসাইট নামক ডাব্লিউবিসি থেকে সৃষ্টি হয়েছে। এছাড়া আরও একটা প্রকারের আমরা নন মোবাইল সেল বলেছি, সেটা হচ্ছে নাম্বার 3 মাস্ট সেল। মাস্ট সেল মূলত 3 প্রকারের পদার্থ সিক্রিশন করে, যার দ্বারা ও নিজের কাজ কিন্তু সম্পন্ন করতে পারে। সেই 3টে পদার্থের নাম আমাদের অবশ্যই মনে রাখা দরকার। একটা হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিন যেটা করে, যখন আমাদের দেহে কোনো অ্যালার্জেন প্রবেশ করে তখন কিন্তু সেই অ্যালার্জেনের প্রতি অ্যালার্জিক যে রিয়াকশানগুলো হয়, তখন কিন্তু সেই অ্যালার্জিক রিয়াকশানগুলোর জন্যই হিস্টামাইন দায়ী থাকে, অর্থাৎ এটা কিন্তু অ্যালার্জিক রিয়াকশানে সাহায্য করে, যেটা আমরা মাস্ট সেলের একটা কাজ বলতে পারি, হিস্টামিন ক্ষরণের মাধ্যমে অ্যালার্জিক রিয়াকশানে অংশ নেওয়া। 2 নম্বর যেটা করে সেটা হচ্ছে একটা বিশেষ অ্যান্টিকোয়াগুলেন্ট ক্ষরণ করে, যেটা আমাদের রক্তের মধ্যে থেকে রক্তটাকে তঞ্চিত হওয়া থেকে বিরত রাখে, যেটা আমরা তঞ্চন বিরোধী পদার্থ বলে থাকি, যার নাম হচ্ছে হেপারিন। এটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, রক্ত তঞ্চন প্রতিরোধ করে বলতে পারি। এছাড়া মাস্ট সেল আরও একটা বিশেষ প্রকারের পদার্থকরণ করে, যার নাম হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিনের কিন্তু অনেক কাজ আছে, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে এটা নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজ করে, অর্থাৎ নার্ভ ইম্পালসকে একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে পাঠাতে সাহায্য করে। আমরা পড়েছি যে আমরা আরও একটা প্রকারের নন মোবাইল সেল পাই, সেটা হচ্ছে অ্যাডিপোজ সেল, বা যেটাকে ফ্যাট সেলও বলা হয়ে থাকে। আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাডিপোজ টিস্যুর কথা পড়বো, তথাপি আমরা যদি বলি ওই অ্যাডিপোজ সেল বা ফ্যাট সেলগুলো হচ্ছে এক প্রকারের ফ্যাট সঞ্চয়কারী কোষ, সেইগুলো আমরা কিন্তু এই অ্যারিওলার কানেকটিভ টিস্যুর মধ্যে দেখতে পাবো। এই হয়ে গেল নন মোবাইল সেলগুলোর বিষয়। এরপর যদি আমরা মোবাইল সেলগুলোর মধ্যে আসি, তাহলে মোবাইল সেলগুলোর মধ্যে প্রথমেই যে আসে সেটা হচ্ছে মোবাইল ম্যাক্রোফেজ বা ভ্রাম্যমান ম্যাক্রোফাজ। মোবাইল সেলের মধ্যে 1 নম্বরে আসছে
মোবাইল ম্যাক্রোফেজ। এই মোবাইল ম্যাক্রোফেজ মূলত বড় আকারের লার্জ ফ্যাগোসাইটিক সেল। তার মানে আমরা বলতে পারি, আমরা এইমাত্র যে পড়লাম যে হিস্টিওসাইট নামক সেলের বিষয়ে পড়লাম, তার কাজটা যেমন ছিল বাইরে থেকে প্রবেশ করা বহিরাগত বস্তুটাকে এনগালফ করে সেটাকে ডাইজেস্ট করা, সেম কাজ কিন্তু ম্যাক্রোফাজ সেল করে। এগুলো কিন্তু বড় বড় আকারের ফ্যাগোসাইটিক প্রকৃতির সেল বলা যেতে পারে। এছাড়া 2 নম্বরে আমরা কিন্তু পড়েছি যে লিম্ফোসাইট। লিম্ফোসাইট আমরা জানি লিম্ফোসাইট হচ্ছে এক প্রকারের ডাব্লিউবিসি। মূলত লিম্ফোসাইট 2টা প্রকারের হয়, এক হচ্ছে টি লিম্ফোসাইট আর 2 নম্বর হচ্ছে বি লিম্ফোসাইট, এবং দুটোই কিন্তু নিউক্লিয়েটেড সেল, যেগুলোর মধ্যে নিউক্লিয়াসের শেপগুলো কিন্তু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তা এই লিম্ফোসাইট সেলের কাজ 1 নম্বর হচ্ছে আমরা বলতে পারি জেনারেল যে ইমিউনিটি প্রোভাইড করা বা অনাক্রমতা, রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করাই মূলত লিম্ফোসাইটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। যেখানে টি লিম্ফোসাইট এটা সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করে, সিএমআই যেটাকে বলা হয়, আর বি লিম্ফোসাইট এটা মূলত হিউমোরাল মিডিয়েটেড ইমিউনিটি বা যেটাকে রসভিত্তিক অনাক্রমতা বলা হয় সেইটা প্রদান করে। তার কারণে বি লিম্ফোসাইট কিন্তু অ্যান্টিবডি প্রডিউস করতে পারে, অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে রসভিত্তিক অনাক্রমতা প্রদান করে। আর টি লিম্ফোসাইট এরা মূলত সেল মিডিয়েটেড ইমিউনিটি বা কোষ নির্ভরশীল অনাক্রমতা প্রদানে অংশ নেয়। এছাড়া আমরা 3 নম্বরে পড়েছি প্লাজমা সেল। এই প্লাজমা সেলের বিষয়ে পড়লে প্লাজমা সেল এটা মূলত অরিজিনেটেড ফ্রম দি বি লিম্ফোসাইট। আর আমরা এই মাত্র যে বি লিম্ফোসাইট কথা বললাম, অ্যান্টিবডি প্রডিউসিং লিম্ফোসাইট, সেই প্রকারের লিম্ফোসাইট থেকেই প্লাজমা সেলগুলো তৈরি হয়েছে, যেগুলোও কিন্তু নিউক্লিয়াসযুক্ত কোষ, এবং এদেরও কাজ কিন্তু সেই অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে ইমিউনিটি প্রোভাইড করা, প্রোভাইড ইমিউনিটি আমরা বলতে পারি প্লাজমা সেল। এছাড়া আমরা বিভিন্ন প্রকারের ডাব্লিউবিসিগুলোর কথা পড়েছি, যেমন ইওসিনোফিল, মোনোসাইট, সেইগুলোও কিন্তু এই মোবাইল সেলগুলোর মধ্যে, অ্যারিওলার সেলের মধ্যে, অ্যারিওলার টিস্যুর মধ্যে থাকে মোবাইল সেলের মধ্যে পড়ে। তাদেরও প্রত্যেকের কিন্তু স্পেসিফিক কাজ আছে, যেগুলোর দ্বারা মূলত যেটা করে আলটিমেটলি বাইরে থেকে আগত জীবাণুগুলোকে বিনাশ করার চেষ্টা করে। এছাড়া আমরা বলতে পারি আমাদের টোটাল বডিটাকে প্রোটেকশন প্রোভাইড করা বা সুরক্ষা প্রদান করা কিন্তু তাদের প্রত্যেকের কাজ। তাহলে এই কোষগুলোর যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলেই সেটা কিন্তু আমরা অ্যারিওলার লুজ কানেকটিভ টিস্যুর কাজ বলতে পারি। অর্থাৎ 1 নম্বরে আমরা বলতে পারি যে বাইরে থেকে আগত জীবাণুকে মূলত নষ্ট করে দেওয়া, তার মাধ্যমে আমাদের দেহকে সুরক্ষিত রাখা, এছাড়া অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে অনাক্রম্যতা প্রদান করা। তার সাথে সাথে আমরা এটাও বলতে পারি যে এই অ্যারিওলার কানেকটিভ টিস্যু মূলত ছোট ছোট যে ব্লাড ভেসেলগুলো আছে, সেই ব্লাড ভেসেলগুলোর মধ্যে দিয়ে যখন রক্তের মাধ্যমে পুষ্টি উপাদান সেটার আদান প্রদান হয়, নিউট্রিয়েন্টসগুলোর যখন আদান প্রদান হয়, সেই আদান প্রদানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর অ্যাট লাস্ট আমাদের জেনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে আমরা অ্যারিওলার লুজ কানেকটিভ টিস্যু পড়ছি, এটার আমাদের ডিস্ট্রিবিউশনটা কিন্তু জেনে রাখা দরকার। অর্থাৎ এই প্রকারের কানেকটিভ টিস্যু আমরা পাবো কোথায়, এর যদি লোকেশন বা ডিস্ট্রিবিউশন দেখি, বিস্তৃতি যেটাকে বলা হয়, তাহলে আমরা বলতে পারি আন্ডার দি স্কিন। অর্থাৎ আমাদের যে স্কিন, যে ত্বক রয়েছে, সেই ত্বকের নিচে। সেই জন্য আমরা বলতে পারি প্রায় আমাদের দেহের সমস্ত জায়গাতে, যত স্কিন আমাদের বডির সমস্ত জায়গাতেই রয়েছে, সেই জন্য আমরা এই প্রকারের কানেকটিভ টিস্যুটা কিন্তু আমাদের আন্ডার দি স্কিনে আমরা পাবো, নিচে, স্কিনের নিচে, বা আমরা বলতে পারি আন্ডার দি এপিডার্মিস, এপিডার্মিস বা আবরণী কলার নিচে আমরা কিন্তু এই অ্যারিওলার কানেকটিভ টিস্যুকে পাবো।